তিপ্রামথা পাহাড়ি রাজনীতির প্রেক্ষাপটে আজ এক আবেগ ঘন নাম। 2019 সালে প্রাথমিকভাবে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে কাজ শুরু করলেও 2021 সালের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তিপ্রামথা। সে বছরই প্রথমবার এডিসি নির্বাচনে 23টি আসনে লড়াই করে 16টি আসনে জয়লাভ করে দল। আর সদ্য সমাপ্ত 2026 সালের এডিসি নির্বাচনে 28টির মধ্যে 24টি আসন দখল। এই উত্থান কি কেবল রাজনৈতিক সাফল্য নাকি গভীর সামাজিক সমর্থনের প্রতিফলন, তা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এত দ্রুত জনভিত্তি বিস্তার করল তিপ্রামথা? নৃগোষ্ঠীর অধিকার, পরিচয় ও স্বশাসনের দাবিকে সামনে রেখে তারা পাহাড়ের মানুষের আস্থা অর্জন করেছে, নাকি বিকল্প নেতৃত্বের অভাবেই তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেছে? অন্যদিকে দুর্নীতি, একাধিক অভিযোগ, বিরোধী ও যে শরিক দল, তাদের রাজ্য সরকারে যারা শরিক রয়েছেন তারা কিন্তু সমালোচনা করেছেন। এইসব এবারের নির্বাচনে আমরা খুব দেখেছি, নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন সমালোচনা। কিন্তু এইসব সমালোচনা কি জনমতের উপর কোনো প্রভাব ফেলেছে, নাকি দলের পরিচয় ভিত্তিক রাজনীতি সেই অভিযোগকে ছাপিয়ে গেছে? এই বিশাল জয়ের রহস্য কি, তা জানতে কিন্তু আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এডিসির বিপুল জনসমর্থন কারণ এবং এই ম্যান্ডেটকে কিভাবে কাজে লাগাবে দল আগামী দিনে, তা নিয়ে আলোচনা করতেই আজ আমার সাথে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট তিপ্রামথার নেতৃত্ব তথা দলের প্রবক্তা সুনীল দেববর্মা। সুনীলবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠান। নমস্কার। সুনীলবাবু, 2824 তিপ্রামথার এই বিশাল জয়ের কৃতিত্ব কার বা কাদের বলে আপনারা মনে করেন? এত বিপুল জনসমর্থন কি শুধুই গ্রেটার তিপ্রাল্যান্ডের আবেগ, না দলের বুথ স্তরের সুসংগঠিত মাইক্রো ম্যানেজমেন্ট করার ফল বলে আপনারা মনে করেন? অ্যাকচুয়ালি এই 2026-এর যে এডিসি ইলেকশন, আমাদের নেতৃত্ব মহারাজের প্রতি আমাদের যে সমর্থন, মহারাজের প্রতি আমাদের যে ভালোবাসা, নাম্বার ওয়ান আমি এটাই বলবো। এবং এত বছর আমাদের যে বঞ্চনা চলছে, তার একমাত্র মুক্তি দিতে পারেন মহারাজ। তা আমাদের মধ্যে অনেক নেতৃত্ব এসেছেন, কিন্তু এরকম নেতৃত্ব পায়নি যে সবাইকে নিয়ে চলতে পারেন। তো সবাই দেখছেন যে মহারাজের যে নেতৃত্ব, আমাদের যে দাবিগুলি, আমাদের যে অধিকার, ত্রিপ্রাসাদের যে অধিকার, অনেক বছর ধরে আমরা লড়াই করে এসেছিলাম, কিন্তু এত বছর লড়াই করার পরও আমাদের যে বঞ্চনা করা হয়েছে, তার মুক্তি পাওয়ার জন্য আমাদের মধ্যে নেতৃত্ব অভাব ছিল। কিন্তু আমরা 2021-এ 19 থেকে পেয়েছে, কিন্তু এমন মহারাজ আগে ছিল কংগ্রেসের, কিন্তু তখন ওনার কোনো ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না, মানে অন্য নেতৃত্বের উপর নির্ভর করতে হতো। তাই মহারাজ ফিল করেছেন তার একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করার জন্য, ত্রিপ্রাসাদের অধিকার দেওয়ার জন্য। আমরা ধীরে ধীরে উনি 2019-এর পরে 2021-এ একটা রাজনৈতিক সংগঠন গঠন করেছেন। তারপরে সবাই যারা আমাদের যে অধিকার পাওয়ার জন্য, যারা আগে বিভিন্ন রিজনাল পার্টিতে ছিলেন, তারা সবাই মহারাজের এখানে এসেছেন। তারপরে দেখেছেন 2021-এ সংগঠন গঠন হওয়ার পরেই আমরা ফুল মেজরিটিতে এডিসি গঠন করতে পেরেছি। তারপর 2026-এ দেখেছি আমরা অনেক বিজেপির সঙ্গে গত বছর, এক বছর আগে চুক্তি হয়েছিল, ত্রিপার্টি চুক্তি। এই চুক্তিতে আসলে বিভিন্ন যেটা আমাদের পাওনা, আমাদের অধিকার পাওনা, এদিকে বিজেপির সঙ্গে চুক্তি করার পরও তারা বিভিন্ন কারণ দেখিয়ে এগুলিকে বাস্তবায়িত করেননি, ইমপ্লিমেন্ট করেননি। তাই সবাই দেখেছে মহারাজ দিতে পারেন, আমাদের এত বছরের বঞ্চনা থেকে আমরা মুক্তি দিতে পারি, সম্ভব হয়েছে মাত্র। সবাই আপনি বলছেন যে আপনাদের যে আগে যে আঞ্চলিক দলগুলো ছিল বা ত্রিপ্রাসা ভিত্তিক যে দলগুলো ছিল, সেই দলের নেতৃত্বরা তারা যে কাজ করতে রাজনীতিতে এসেছিলেন, সেই কাজে তারা ব্যর্থ। তারা
অধিকার বা ত্রিপ্রাসাদের অধিকার বা ত্রিপ্রাসাদের যেটা পাওনা মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে আপনারা বলছেন যে মথা সুপ্রিমোর দিকেই সবাই ঝুঁকেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা তো বলছেন যে এই জন আস্থা আসলে একজন ব্যক্তির ম্যাজিক, মানে অর্থাৎ মথা সুপ্রিমোর। এটা আসলে অনেকেই বলছেন যে এটা রাজ পরিবারের প্রতি ত্রিপ্রাসাদের আনুগত্য। কি মনে করেন? আপনি বলছেন যে অধিকারের লড়াই, বঞ্চনার লড়াই, কিন্তু এটা রাজ পরিবারের প্রতি আনুগত্য হিসেবেই এটাকে দেখা হচ্ছে, অনেকেই মনে করছেন। হ্যাঁ, দেখেন নেতৃত্ব আগে যে নেতৃত্ব ছিলেন ত্রিপ্রাসাদের অধিকার দেওয়ার জন্য বিভিন্ন রিজিওনাল পার্টি বা আঞ্চলিক রাজনৈতিক পার্টি, তাদের প্রতি আমাদের সমর্থন ছিল, কিন্তু মহারাজার সঙ্গে তারা তুলনা করলে মহারাজা অনেক উপরে এগিয়ে আছে। তাই আমরা আসাম মানে এমন একজন নেতৃত্ব পেয়েছে অনেক বছর পরে রিজিওনাল পার্টি হিসেবে। মহারাজ ছিলেন আগে ন্যাশনাল পার্টিতে, কিন্তু এখন রিজিওনাল পার্টি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট একটা রাজনৈতিক দল হিসেবে আমরা নেতৃত্ব পেয়েছি মহারাজকে। তাই এটাই আমাদের মানে এটাই এক নম্বর কারণ, এমন একটা নেতৃত্বকে সবাই মানে যে কোনো ভাবে, যেখানে বিজেপি যারা আগে যে কোনো পার্টি করুক না কেন, কিন্তু এখন একবার মহারাজকে চান্স দিতে হবে, মহারাজের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এরা চিন্তা করেই সবাইকে মহারাজকে সমর্থন করেছেন, এবং আমরা বিশ্বাস মহারাজের মাধ্যমে আমাদের যত কিছু সাংবাদিক যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, ইকোনমিক যে অধিকার, এটা আমরা পাবে একদিনে একদিন, বেশি দিন হবে না। তো রাজ পরিবারের প্রতি আমাদের আছে, আগেও আসছিল, কিন্তু সরকারিভাবে এদেরকে অনেক আমাদের সঙ্গে দূরত্ব করে রাখা হয়েছে, বজায় রাখা হয়েছে। কিন্তু এখন ছোট রাজ পরিবার না, মহারাজকে আমরা আমাদের নেতা, জননেতা হিসাবে আমরা দেখি, আমরা মুক্তিদাতা হিসাবে দেখি। তো আমাদের জনসাধারণ সবাই, শুধু আমার না, কমন জনসাধারণ, যারা সাধারণ জনসাধারণ, তাদের মহারাজ হলেই মহারাজই একমাত্র দিতে পারেন আমাদের যত কিছু অধিকার, সাংবিধানিক অধিকার। কারো অধিকার ছিনিয়ে নেওয়া না, আমাদের যেটা অধিকার পাও না, সাংবিধানিক অধিকার মানে ভারতের কনস্টিটিউশনের মধ্যে যেটা অধিকার আছে, এটা পাওয়ানোর জন্যই মহারাজকে আমরা এখন সবাই সমর্থন দিতেছে। এখানে কোনো যত বিরুদ্ধ হোক, মানে যুবক হয়তো বিরুদ্ধ, এখানে রাজনীতি কোনো রং নাই। মহারাজ মানে মহারাজ এখানে নেতৃত্ব, যে কোনো নেতৃত্ব হতে পারে, লোকাল নেতৃত্ব, কিন্তু মহারাজের নাম শুনলে সবাই এখনো এবং ভবিষ্যতে হবে। আমাদের আস্থা মহারাজে একমাত্র ফ্যাক্টর। এখানে যে আমাদের যে মেসিভ যে 2026 পেয়েছি, একমাত্র ফ্যাক্টর এটা মহারাজই। ওকে, তাহলে আপনার কৃতিত্ব গোটাই আপনি মথা সুপ্রিমোকেই দিচ্ছেন। এখন দল গঠনের ঠিক 5 বছরের মাথায় জনজাতিদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই যেভাবে আপনারা সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে জুম চাষের ক্ষেত পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন আপনারা, এটা কিভাবে সম্ভব হয়েছে সেটাই অনেকেই বোঝার বা জানার চেষ্টা করে, যে এটা কি সাংগঠনিক জোর আছে নাকি শুধুই এই যে রাজ পরিবারের প্রতি আবেগ? এখন একজন যখন নেতা, একজন ভালো যত নেতা পায়, তখন আপনি দেখেন বিজেপি থেকে মোদী নামে চলছে, আমরা মহাত্মা গান্ধী পেয়েছি। নেতা একজন যখন ভালো নেতা পাবেন, তখন সংগঠনের কোনো প্রয়োজন নেই, সংগঠন অটোমেটিক্যালি হয়ে যাবে। মেন আমাদের লাগে যে আমাদের নেতা কে হবে। নেতা যখন একদম অ্যাক্টিভ এন্ড মানে ক্যাপেবল হয়, তখন সংগঠনে এত প্রয়োজন হয় না, আমার মনে হয় না। আমরা আগেও ইতিহাসে দেখেছি, যখন বিজেপি মোদীকে নেতৃত্ব দিয়ে মোদীর নামে চলছে। যাই হোক, তা আমাদের ত্রিপুরা রাজ্যের, আমাদের জনজাতির জন্য মহারাজ নামই কাফি, নেতাই কাফি। নেতা ভালো, একদম নেতা সঠিক পাইলে সংগঠন অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে রাজ পরিবারে আপনি যেটা বলছেন, তাহলে আপনারা স্বীকার করছেন যে রাজ পরিবারের প্রতি আবেগের এই আপনাদের এই জনসমর্থনের ঢেউ, এবং সেখানে সেই অর্থে ত্রিপুরা মথার এখনো তেমন কোনো সাংগঠনিক বিস্তার নেই। তাহলে এই নির্বাচনের আগে এডিসিতে আপনাদের বিরোধী শিবিরে অনেক কিন্তু দুর্নীতির অভিযোগ তুলেছে আপনাদের বিরুদ্ধে, কিন্তু ইভিএম বলেছে অন্য কথা, মানুষ মানে দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করেছেন। এখন কেন দাগ কাটলো না দুর্নীতির প্রচার? সাধারণ মানুষ কি উন্নয়নের অভাবের চেয়ে অধিকারের লড়াইকে বেশি গুরুত্ব দিল? মানে উন্নয়ন তো বিগত 5 বছরে বিরোধীরা বলছে আপনাদের এডিসিতে কোনো উন্নয়ন হয়নি, তেমন কোনো উন্নয়ন হয়নি, তেমন কোনো বড় কোনো কাজ হয়নি, মানুষ যেটা চোখে দেখা যায়। দেখুন, অভিযোগ যে কোনো লোক করতে পারে, অপোজিশন পার্টি অভিযোগ করারই তাদের দায়িত্ব বা তাদের কাজ। কিন্তু আমাদের রাজ্যে যারা অভিযোগ করেছেন, তারা
আমাদের রাজ্য চালাচ্ছেন, রাজ্য সরকার তাদের ক্ষমতা আছে, রাজ্য সরকার সরকার তাদের আছে। এডিসি রাজ্য সরকারের মধ্যে একটা পার্ট। তারা যে দুর্নীতির অভিযোগ করেছেন, তারা যদি ইচ্ছা করে, তারা যদি চায়, তো অডিট করা হবে, তদন্ত করা হবে। তো অডিট তো অটোমেটিক্যাল হবে না। অডিট রিপোর্টে কিছু হয়, মানে অডিট তো যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, যে কোনো ইনস্টিটিউশনে অডিট করা হয় বছরে একবার, অডিট চলবেই। তো শুধু মুখে দিয়ে অভিযোগ করলে হয় না, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো ডিপার্টমেন্ট অডিট করতে হবে, তারপরে ফাইন্যান্সিয়াল তারা অ্যাপ্রুভ পাবে। তো অডিট রিপোর্টে আপনি মুখে যদি অভিযোগ হয় যে কোনো কাগজপত্রে অফিসিয়ালি যদি দুর্নীতি হয়ে থাকে, সরকার, রাজ্য সরকার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, যে সরকার, তারা এত অভিযোগ হয়ে যাতে গ্রেপ্তার করতে পারেন। তো সোর মুখে এটা রাজনৈতিক ভোট বৈতরণে পার হওয়ার জন্য তারা এই অভিযোগ এনেছে। যারা অভিযোগ এনেছে তাদের কাছে ক্ষমতা আছে, তাদের কাছে সবকিছু আছে, তাদের কাছে মেশিনারি সবকিছু ডিপার্টমেন্ট আছে। তো শুধু তারা পাবলিককে বোকা বানানোর জন্য, ত্রিপুরা জনসাধারণকে বোকা বানানোর জন্য এই অভিযোগ এনেছে। আমার মনে হয় যদি সত্যিকারে তারা যদি অভিযোগ, মানে দুর্নীতির অভিযোগ করে থাকে, তাহলে তদন্ত হোক, তদন্ত করুক। তাদের কাছে অডিট ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা করুক। কিন্তু এইভাবে শুধু ভোট বৈতরণে পাওয়ার হওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এইভাবে কথা বলা একটা রাজনৈতিক দল ইন্ডিয়াতে, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল, কিন্তু এটা মানায় না। তাই এই যে অভিযোগ আমি টোটালি খণ্ডন করি, এটা বেসলেস অভিযোগ। আর কি বলেছিলেন আপনি? না, আমি যেটা বলছিলাম যে মানুষ আপনাদের এই অধিকারের যে লড়াই, আপনারা যেটা অধিকারের লড়াই বলছেন, এখন বিরোধী শিবির বলেছে যে উন্নয়ন হয়নি। বিগত 5 বছরে আপনারা এডিসিতে ক্ষমতায় ছিলেন, 2021 থেকে 2026 অব্দি। সেই 5 বছর কোনো ধরনের উন্নয়নমূলক কাজ এডিসিতে আপনারা করেননি, কিন্তু তারপরও মানুষ দুহাত ভরে আপনাদের ভোট দিয়েছে। সেটা কি উন্নয়ন করেননি তারপরও ভোট দিয়েছে, কি শুধুমাত্র অধিকারের লড়াইকে গুরুত্ব দিয়েছে বেশি, তাই বলে? উন্নয়ন দেখুন, অধিকারটা এক নম্বর আছেই, তো উন্নয়ন করেনি যে কথা বলা হয়েছে, তো উন্নয়ন আপনি কম্পেয়ার করতে হবে। 2021 এর আগে ডিসি এরিয়াতে কি আসছিল এবং 2021 থেকে 26 পর্যন্ত কি হয়েছে, এটা দেখতে হবে। আপনি একদম এক্সাম্পল দেখুন, খোমলঙ্গে একটা হসপিটাল আছে, খেরাংবর হসপিটাল। এটা আগে কি ছিল, এটাকে কি মানে স্ট্যান্ডার্ড করার জন্য কত পদক্ষেপ নেওয়া হয়েছে মহারাজের নেতৃত্বে এবং হেলথ যেটা ইএম আছে ওনার নেতৃত্বে। খেরাংবর হসপিটালকে বিভিন্নভাবে উন্নত করার জন্য করা হয়েছে। এবং আরো কিছু যেটা আগে কিছু ছিল না, এখন কম্পেয়ার করলে বোঝা যাবে উন্নয়ন হয়েছে না হয় না। যেটা আগে 10% ছিল, এখন কমসে কম 50% হয়েছে। আমি অবশ্যই বলবো 100% এডিসি উন্নয়ন হয়নি। আর এডিসি উন্নয়ন করার জন্য এডিসি গভর্নমেন্টের দায়বদ্ধ এমন না, রাজ্য সরকার আন্ডারেও এডিসি আছে। এডিসিতে মাত্র বছরে 600 crore বাজেট হয়, তার মধ্যে 80% সরকারি স্যালারি যায়, 20% উন্নয়ন করার জন্য তাদের কাছে আছে। রাজ্য সরকার তো এটা অভিযোগ করেছে যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে বা কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে, যেগুলো সমান তালে সমতল এবং পাহাড় সব জায়গাতেই চলে, সেই সব প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার যথেষ্ট কাজ করেছে, কিন্তু সেখানে কিন্তু কাজে বাধা দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে অনেকটাই বাধাপ্রাপ্ত হতে হয়েছে মথার দ্বারা বা মথার কর্মী সমর্থক বা এডিসি প্রশাসন দ্বারা। একটা রাজ্য সরকারকে বাধা দেওয়া যেত, আমি তো মনে করি অবাস্তব। কিন্তু যাই হোক, রাজ্য সরকারের আন্ডারে এডিসিও আছে, মিউনিসিপাল আছে, আগরতলা মিউনিসিপালও আছে, বিভিন্ন মিউনিসিপাল কর্পোরেশন আছে। এডিসির আন্ডারে যে বাজেট হয়েছে, যে বাজেট করা হয়েছে, বাজেটের মাধ্যমে যতটুকু সম্ভব, যতটুকু পসিবল এডিসি সরকার করেছে। কিন্তু শুধু এটা ভুল বোঝানো হয়েছে। আমি মনে করি যে এডিসি এরিয়াকে শুধু এডিসি প্রশাসনে যে উন্নয়ন করবে, এটা ভুল কথা। এডিসি শুধু এডিসি আন্ডারে না, এডিসি রাজ্য সরকার আন্ডারে আছে। তো রাজ্য সরকার এডিসি কে বাদ দিয়ে কিছু করতে পারে না। তো এডিসি কে উন্নয়ন করার জন্য রাজ্য সরকারের ফুললি রেসপন্সিবল। কিন্তু তারা এই যে কথা বলে যে বিভিন্ন যে প্রকল্প আছে, এডিসি মানে মঠা দ্বারা যে বাধাপ্রাপ্ত হয়েছে, এগুলি তো একটা ক্ষমতাশীল সরকারের বক্তব্য হতে পারে না। এটা টোটালি বেসলেস।
কিন্তু আমি বলবো ক্লিয়ারলি, এডিসি যে বাজেট হয় তার মধ্যে 80% স্যালারি চলে যায়, 20% যেটা 100 কোটি মতো আছে এগুলি দিয়ে যতটুকু সম্ভব এডিসি চেষ্টা করেছে। কিন্তু এডিসি যে সড়ক করা, বিভিন্ন ধরনের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, DWS, এদের সবগুলি রাজ্য সরকারের দায়বদ্ধ, তারা করতে হবে। কিন্তু তারা শুধু এডিসিকে ব্লেম করে করে এগুলি দিনের পর দিন তারা পার হচ্ছে। কিন্তু এটাকে মানুষকে ভুল বোঝানো হয়েছে যে এডিসি মানে শুধু এডিসি যারা আছে, এডিসিতে যারা প্রশাসন আছে তারাই করতে হবে না। এটা মানুষ জানতে হবে যে এডিসি তাদের ক্ষমতার মাধ্যমে করবে, কিন্তু সমস্ত রাজ্যকে উন্নয়ন করা রাজ্য সরকারের রেসপন্সিবল। ওকে, আসলে বাবু, এই যে একসময় শক্তিশালী বাম দুর্গ বা পরবর্তী সময়ে শাসক জোটের দাপটে মানে পাহাড় বলা হতো, সেটাকে বাম দুর্গ বলা হতো পাহাড়, কিন্তু আজ কার্যত কিন্তু পাহাড় মথার দখলে, 28-এর মধ্যে 24 আপনারা। তো পাহাড় কি অন্য দলগুলো তাদের মানে পাহাড়ে অন্য দলগুলো মানে সেই রাজনৈতিক দলগুলো তাদের প্রাসঙ্গিকতা কি হারিয়ে ফেলেছে, নাকি তিপ্রামথা বিরোধী কণ্ঠস্বরকে রাজনৈতিকভাবে স্তব্ধ করতে সক্ষম হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমরা ভাবতাম যে বামফ্রন্ট সরকার যে আগে খুব সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু 2018 পরে দেখেছি যে একবার যে কোনো সরকার ক্ষমতা চলে গেলে তারা আমিও ভাবতাম যে আমরাও ভাবতাম বামফ্রন্ট সাংগঠনিকভাবে অর্গানাইজেশনে খুব স্ট্রং এবং স্ট্র্যাটেজি তার সিস্টেমেটিক আছে। কিন্তু দেখেছি যে একবার ক্ষমতা চলে যাওয়ার পর তারা যে স্ট্র্যাটেজি বা তার যে সিস্টেম, এটা কোনো মূল্য নেই। আচ্ছা, মানুষ যে ক্ষমতা আছে তাদের কাছে আছে। মানে বামফ্রন্টের এই সংগঠনের বা পাহাড়ে যে সংগঠন ছিল বলা হয়, বামফ্রন্টের দুর্গ ছিল, আপনি বলছেন সংগঠন তোলা বামফ্রন্টের এখন এই মুহূর্তে কোনো কার্যকর নেই, কোনো কার্যকর নেই। যখন ক্ষমতা আছে তখন সিস্টেম আসছিল, কিন্তু একবার ক্ষমতা চলে যাওয়ার পর দেখেছি যে আমরা যে ভাবতাম এটা ভুল। একবার ক্ষমতা চলে গেলে এই সিস্টেম কিছু কাজে আসে না, মানুষের আবেগ এবং তারা যে অবস্থা মানে পরিস্থিতি দেখে মানুষ স্টেপ নেই। তো এখন বামফ্রন্টের যে চিন্তাধারা এটা এখন কোনো কাজে হয় না, কাজে লাগে না। তাই এখন নতুন নিউ জেনারেশন এসেছে, নিউ সিস্টেম, তাই মানুষ নতুন মডার্ন সঙ্গে চলতে চায়। মহারাজ এখন আমাদের একমাত্র অপশন, তো মহারাজের প্রতি সবাই এখন চলতেছে। এখন বাকি আমরা দেখেছি নন জেনারেল নন এডিসি এরিয়াতেও বামফ্রন্টের কোনো এমন কোন শক্তিশালী এমন জায়গা নেই। তাই তারাও এই চিন্তাধারা যে আগে যে চিন্তাধারা এটা বাদ দিয়ে এখন নতুন সময়ের সঙ্গে তারা চলতে শিখেছে। না, বামফ্রন্টের এই ধরুন আপনারা যেটা বলছেন সংগঠন না থাকার কারণ, আমরা জানতাম যে বামফ্রন্ট এমন একটি দল, তার একটি সংগঠন ভিত্তিক দল, যেমন বিজেপিও সংগঠন ভিত্তিক দল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টের গুরুত্ব কমে যাওয়ার পেছনে, বিশেষ করে পাহাড়ে গুরুত্ব কমে যাওয়ার পেছনে কি তাদের যে আপনি বলছেন পুরনো আদর্শ নীতি, সেগুলো নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বা যুবরা সেটা গ্রহণ করছে না, নাকি তার পেছনে অন্য কোনো কারণও আছে বলে আপনারা মনে করেন? সেটা বামফ্রন্ট যে আগে আইডিওলজি আসলো এগুলি এখন চলে না। এই কার্ল মার্কস, এই মার্কস এখন ইন্ডিয়াতে চলে না। তা এই যে আইডিওলজির সঙ্গে মানুষের এখন এগুলি মানুষ জানিও না এবং মানেও না, কারণ এটা আগে আসলো সবাইকে দিতে হবে। এই যে এখন সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু বামফ্রন্ট আগে যে জায়গাতে আছে এখানেই আছে, তাদের চিন্তাধারা কোনো পরিবর্তন নেই। কিন্তু মানুষ পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে চলতে শিখেছে এখন, তাই তাদের এই চিন্তাধারা এখন কোনো কাজ হয় না। ওকে, সুনীলবাবু, 28-24 একটা ল্যান্ডস্লাইড ম্যান্ডেট মানুষের কাছ থেকে আপনারা পেয়েছেন। এখন ফলাফল ঘোষণার পর থেকেই পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, এবং সেটা আমরা বহুদিন ধরে পেয়েছি বা এখনো মাঝে মধ্যে ভেসে আসে। অভিযোগ উঠছে যে বিভিন্ন এলাকায় বিরোধীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দলীয় কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়েছে। আমরা দেখেছি সেগুলো সংবাদ মাধ্যমে, আমরা কিন্তু সেগুলো মানুষকেও দেখিয়েছি। এখন বিজেপি দাবি করছে যে নির্বাচনের পর মথার ক্যাডারদের আক্রমণে কয়েকশো বিজেপি সমর্থক ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মথা সুপ্রিমো তো মানে ভায়োলেন্স না করার বার্তা দেন বারবার, বরং বারবার উনি থানসার কথা বলেন। তারপরও এই হিংসা সন্ত্রাস কেন হয়? আমি আপনাকে বলবো, আপনার কাছে আপনার দেখেছেন, অভিযোগও এসেছেন, কিন্তু বাস্তব যেটা
এটা পুরা বিপরীত। আচ্ছা, তো যারা ঘর ছেড়ে এসেছে বা আমি দেখেছি ইয়ট ভগৎ সিং এ তারা আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গা থেকে 100-200 জন। কেন আসতে হয়েছে? কেন আসতে হয়েছে? আপনি দেখেছেন গত 2 দিন আগেও তাকরজলাতে বিভিন্ন জায়গাতে বিজেপি পরাজিত হওয়ার পরও বিভিন্ন জায়গাতে বোম ফাটানো হয়েছে, গুলি চালানো হয়েছে। এগুলি বাস্তব কাহিনী। এখানে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। কেন ওসি সাসপেন্ড করা হয়েছে এটাও দেখতে হবে। ওসিকে সাসপেন্ড করা হয়েছে। তা এখানে শুধু তারা যে চেষ্টা চালাচ্ছিল, তারা যে পরিকল্পনা ছিল, তার এটা সফল হয়নি। তার ইলেকশনের আগে বা ইলেকশনের চলাকালীন তারা যেভাবে পরিস্থিতিকে বেসামাল করার জন্য যে চেষ্টা চালাচ্ছে, এটাকে সফল না হওয়ার জন্য তারা নিজে বইয়ে তারা আসতে বাধ্য হয়েছে আগরতলাতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এমন একটা কোনো ঘটনা নেই যে ত্রিপুরা মথার মাধ্যমে তারা লাঞ্ছিত বা কোনো আক্রমণ করা হয়েছে, এমন কোনো আমার কাছে ঘটনা নেই। কিন্তু আমাদের কাছে আপনি দেখতে পারেন যে জম্পুইজলা বা তাকরজলাতে গিয়ে দেখেন যেখানে তারা 1000 ভোটও পায়নি, কিন্তু এখন পর্যন্ত গতকাল পর্যন্ত তারাই বুম ফাটানো হয়েছে। উইসির এসপির কাছে রিপোর্ট আছে, সব কাছে রিপোর্ট আছে। এমন তারা এরকম চেষ্টা করা হচ্ছে যে মানে ত্রিপুরা মথা যেটা শক্তিশালী, কিন্তু তাকে দুর্নাম করার জন্য তারা পরিস্থিতিকে অশান্তি সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে বিজেপির মাধ্যমে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাই এখানে আগরতলা এসে বা কোনোখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাকি কোন জায়গাতে এমন কোনো অশান্তি। আপনি বলছেন তাহলে সেগুলো যারা বিজেপির দিকে আপনারা আঙুল তুলছেন, এখন বিজেপি আপনাদের দিকে আঙুল তুলেছে। কারণ আমরা নির্বাচনের পর ফলাফল ঘোষণার পর আমরা দেখেছি কিছু কর্মী সমর্থকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কদের যেতে দেখেছি, সেখানে তাদের বিজেপি সমর্থক বলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগ অবশ্যই ত্রিপুরামথার কর্মী সমর্থকদের উপরে উঠছিল। এখন এটা একটা বিষয় যে মথা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অনেক অভিযোগ শোনা যায়। আবার ধরুন এই যে সহিংসতা ছড়ানোর অভিযোগে মথা কর্মীদের যদি গ্রেফতার করা হয় তখন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়। এটা কি মনে করেন আপনারা যে আইন শৃঙ্খলা এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে পথ অবরোধ করে বসে থাকা হয়, এটা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরাসরি আঘাত বলে কি আপনারা দেখছেন না? এটা না, দেখুন যখন কোনো নির্দোষ লোককে গ্রেফতার করা হবে তখন অবশ্যই আঘাত লাগবে। অবশ্যই লোকাল বা এখানে যারা লোকালিটি আছে তাদের মনের মধ্যে আঘাত লাগবে। তার জন্য তারা অবরোধ করতে বাধ্য হয়। পুলিশ যাকে ধরেছেন বা গ্রেফতার করেছেন কিন্তু সবাই নির্দোষ। তা আপনার কাছে মথার দ্বারা যে গড় পোড়ানো হয়েছে বা বিভিন্ন আপনার কাছে রিপোর্ট আছে, কিন্তু বিজেপির দ্বারা যে বোমা ফাটানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, আপনার কাছে কোনো রিপোর্ট নেই। পুলিশের কাছে রিপোর্ট আছে। পুলিশ এগুলি শুধু তাদের অভিযোগ দিয়ে হবে না। আচ্ছা, আপনার রেকর্ড অনুসারে বিজেপি যারা সমর্থিত কতজন গড় ছেড়ে আগরতলাতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আপনার কাছে আছে? 100-200 জন হবে। আমরা দেখেছি, ভগৎ সিং দেখেছি। শুধু এটা ভগৎ সিং শুধু নয়, বিভিন্ন জায়গাতে বলে 1-2টা জায়গাতে আছে, 1-2টা কনস্টিটিউয়েন্সি আছে, স্পেশাল তাকরজলা কনস্টিটিউয়েন্সি আমি বলতে পারি স্পেশাল কাউন্সিল। কিন্তু তারার এগেইনস্টে কত কেস আছে, তারা যে তাণ্ডব চালিয়েছে এডিসি ভোটের আগে এবং এডিসি ভোটের পরেও, এখানে থেকে চলে যাওয়ার পরও গতকালকেও, এগুলি তো আপনার কাছে রিপোর্ট নেই। এগুলি তো চালানো হবে, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দিতে হবে। ইভেন্টস এখানে আইজির কাছে রিপোর্ট আছে, এসপির কাছে রিপোর্ট আছে, কে বোমা ফাটাইতেছে, কে গুলি চালাইতেছে, এগুলি রিপোর্ট। এখানে আমার একটা প্রশ্ন, এটা একদম নেহাতি আমাদেরই প্রশ্ন। এই যে সন্ত্রাসের কথা, একে অপরের দিকে আপনারা অভিযোগ তুলছেন, কিন্তু সন্ত্রাস যে হয়েছে, মানুষের বাড়িঘর যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো তো ফ্যাক্ট। আপনি বলছেন বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, এটাও ফ্যাক্ট। আমরা সেই খবরগুলো আমরা পেয়েছি। কে করেছে, কারা কাদের দিকে করেছে, কাদের দিকে আঙুল, কাদের দিকে অভিযোগ, সেগুলো সবগুলো পরের বিষয়। কিন্তু আমি যেটা জানতে চাইছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নতুন প্রজন্মের মানুষ বামেদের সেই পুরনো আদর্শ নীতি মানে না, বা পুরনো রাজনীতিকে নতুন প্রজন্ম মানে না, নতুন প্রজন্ম অন্যভাবে চলছে। কিন্তু এখনো আমরা আমাদের এই রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের চিত্রটা সেই আগের মতো আমরা কেন ধরে রেখেছি? আমরা কেন অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হয় এমন তো হয় না, আমরা কেন তাদের মতো হতে পারছি না?
না, আমি বলবো আমিও রাজনীতি প্রতিহিংসা এটা খুব আমি এটা এগেইনস্ট, তার বিরোধিতা করি। কিন্তু কোন কোন এক দুইটা জায়গাতে আমি অবশ্যই মানবো, এক দুইটা জায়গাতে হয়েছে এমন ঘটনা, কিন্তু শুরু করেছে যারা, তারা ঘর ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, কারণ তারা যে দোষ করেছে এটা কর্মফল পাওয়ার জন্য, তারা বইয়ে কর্মফল পাওয়ার বই তারা আগে আগে আগরতলা এসে বাসা করা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, আপনি বলছেন এটা ভয়ে তারা পালিয়েছে, ভয়ে কোনো কারো ধমকি দেওয়া হয়নি, কারো দ্বারা ধমকি দেওয়া হয়নি, কারো দ্বারা আক্রমণ করা হয়নি, কিন্তু তারা অ্যাডভান্স ভয়ে এখানে আশ্রয় নিতে পারছে। কেন? নিজের দোষ না থাকলে বিজেপি কি 100-200 জন কর্মী, হাজার হাজার কর্মী আছে, কিন্তু তারা আসেনি কেন? এই যে 50 থেকে 100 জন তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের অবশ্যই কোন একটা কর্ম আছে, তার ফল পাওয়ার বই তারা এখানে আসতে বাধ্য হয়েছে। না, অনেকেই বলছেন যে তিপ্রামথা পাহাড়ের মানুষের জন্য কাজ করাচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদেরকে নির্মূল করা বা তাদেরকে সরিয়ে দিতেই বেশি আগ্রহী। মানে ব্যাপারটা কি এরকম? আপনারা কি সে জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চাইছেন না? নির্মূল করার মানে? নির্মূল করা মানে সরিয়ে দেওয়া, কেউ যেন না থাকতে পারে আর কি। কেন? একদম ভোটে যারা পাস হবে তারা তো অবশ্যই হবে, যারা বিসি ইলেকশন হোক যেখানে হোক তারাই তো শাসন করবে না, নির্মূল করার তো কোনো নাই। ত্রিপুরা রাজ্যে এখনো বহু রাজনৈতিক পার্টি আছে, আইপিএফটি আছে, আঞ্চলিক পার্টির মধ্যে বিভিন্ন পার্টি আছে, বিভিন্ন এখনো পার্টি আছে, করতেছে ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু যারা যারা ভোটে পাস হবে তারাই তো যে কোনো অফিস বা প্রশাসন তারা কন্ট্রোল করবে। নির্মূল করা এখানে কোনো মানে কথাই আছে না। যে এখন প্রশ্নটা এই জায়গাতেই যে এই সংস্কৃতি চলতে থাকলে আগামী দিনে এডিসি প্রশাসনেরও তো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তাহলে এডিসি প্রশাসনের জন্য তো চ্যালেঞ্জিং হবে। এই নির্মূল করার কথা তো ভুল। তিপ্রামথা কোনোদিন কোনো পার্টিকে নির্মূল করার জন্য কোনো চেষ্টা করেনি এবং কোনো কথাও বলেনি। বিভিন্ন পার্টি আছে, বিভিন্ন পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যে কোনো পার্টির সঙ্গে মহারাজের সম্পর্ক আছে, কিন্তু এখানে নির্মূল করার যে কথা আপনি যে এখানে এসেছেন আনেছেন, এটা তো টোটালি বেসলেস। কোথায় থেকে আপনি শুনেছেন? কিন্তু এইগুলি এই কথা, এই যে নির্মূল করার বিভিন্ন পার্টি এখন আছে, পাহাড়ে বিভিন্ন পার্টি আছে, এ টু জেড পার্টি আছে। আপনি দেখবেন যে এই যে এডিসি বুটেও অনেকটা রিজনাল পার্টি 2-3টা পার্টি এখানে কন্টেস্ট করেছে। নির্মূল করার তো কোনো কথা। নির্বাচনের আগে তো আমরা এরকম এইসব কথাও শুনেছি যে পাহাড়ে কোনো জাতীয় দলকে ঢুকতে দেওয়া হবে না বা থাকতে দেওয়া হবে না, কিন্তু গণতন্ত্রে তো সব রাজনৈতিক দলই লড়াই করে এবং গণতন্ত্রে সব রাজনৈতিক দলই তার নিজস্ব দল করার মানে তাদের স্বাধীনতা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি সেই স্বাধীনতা, যারা বিরোধী দল আছে পাহাড়ে, সেই তাদেরকে তাদের কর্মসূচি করার স্বাধীনতা দেবেন কি, যেহেতু আপনারা এই মুহূর্তে প্রশাসনে আছেন? আপনারা শুনেছেন তিপ্রামথা কোন ন্যাশনাল বা জাতীয় পার্টিকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না, শুনেছেন, কিন্তু আপনার কাছে কোনো রেকর্ড নেই। আপনি শুনতেই পারেন, যে কোনো কথা বলতে পারেন, কিন্তু আমরা তো দেখেছি যে বিজেপি ন্যাশনাল পার্টি বিভিন্ন যারা সাংগঠনিক পদে আছে, মিনিস্টার টিনিস্টার, তিপ্রামথাকে ব্রয়লার মুরগির মতো শুলে ফেলা দেওয়া হবে, যাও বারে বারে আমরা আসি, মারো, এগুলো তো আমরা ওপেনলি দেখেছি, রেকর্ডও আছে। কিন্তু আপনারা শুনেছেন বিজেপির কথা, আমরা কোনোদিন বলিনি কোন রাজনৈতিক পার্টিকে পাহাড়ে ঢুকতে দেওয়া হয় না, এদের কোনো বলার অধিকারও নেই, কেউ বলেও নি। কিন্তু শুনেছে বলে অভিযোগ করা একটা কথা এবং বাস্তব একটা কথা। যারা আমরা দেখেছি রবীন্দ্র ভবনে দেখেছি একজন মিনিস্টার বলছে যে তিপ্রামথাকে চামড়া শুলিয়ে দেওয়া হবে, এগুলি তো একদম উস্কানিমূলক বক্তব্য। কিন্তু তিপ্রামথা এমন কোনো বলে যদি না ঢুকতে দেওয়া হয়, এখানে ছোট সিপিএমও আছে, কংগ্রেসও কন্টেস্ট করেছে, সিপিএমও করেছে, বিভিন্ন সংগঠন করেছে, কিছু হয়নি। সিপিএম এর কোনো অ্যাটাক করা হয়নি, কংগ্রেসও অ্যাটাক করা হয়নি, কিন্তু বিজেপিতে নিজেরাই সৃষ্টি করেছে এগুলি। তারা নিজেরাই, আমরা দেখেছি বিভিন্ন ক্যান্ডিডেট এসডিএম রিটার্নিং অফিসার রুমে এসডিএম এর সঙ্গে লাইভ ডিবেট, ধমকি দেওয়া, এগুলি তো দেখেছি আমরা, সব বিজেপি ক্যান্ডিডেট। তো এগুলি শুধু অভিযোগ বললে হবে না, কিন্তু এই কথা তিপ্রামথার মাধ্যমে কোনো বলা হয়নি, এটা টোটাল বেসলেস। কিন্তু আমরা দেখেছি একটা ন্যাশনাল পার্টি কিভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে। 2026-এর এডিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিপ্রামথার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, আপনি বলছেন যে এখন অভিযোগ চলছে, আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা চলছে সেটা হচ্ছে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে, কিন্তু সেটা তা হলো যে গ্রাম স্তরের ক্ষমতা বা ভিলেজ কাউন্সিল জোরপূর্বক দখল।
আর কিছুদিন বাদেই তো ভিলেজ কাউন্সিল নির্বাচন, তাহলে কেন এই জোরপূর্বক দখল চলছে তাহলে ভিলেজ কাউন্সিল? জোরপূর্বক দখল কে বলছেন? আমরা তো চাইছি ইলেকশন হোক, ইলেকশন তাড়াতাড়ি হয়। এদের জন্য আমাদের মহারাজা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কেস করতে বাধ্য হয়েছে। এই রাজ্য সরকার করেনি এখনো ইলেকশন। এখন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পর, ভার্ডিক্ট পাওয়ার পর তারা বাধ্য হয়েছে যে বা আগামী 1-2 মাসের মধ্যে করতে হবে। তো আমরা তো ইলেকশন করতে চাইছি, ইলেকশনে যে জিতবে তাই গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েত দখল করবে, শাসন করবে। এখানে জোরপূর্বক কথা তো আসেনি। এখন যে চলছে ইলিগেলি যারা জোরপূর্বক দখল করে রেখেছে গ্রাম পঞ্চায়েতকে, আচ্ছা, তাদেরকে হাতানোর জন্য তীব্রমথা আওয়াজ তুলেছেন। এখানে আমরা চাই সুস্থ ইলেকশনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত পরিচালিত হোক, এটাই আমাদের চাই। গত 2 বছর ধরে আমাদের এদের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে যাইতে এখন তো নির্বাচন তো হবে, নির্বাচন তো এখন মাননীয় কোর্টে অর্ডার দিয়েছেন নির্বাচনের কথা। এখন ভিলেজ কাউন্সিল নির্বাচন খুব সম্ভবত জুনের মধ্যে হতে পারে। এখন নির্বাচন তো খুব বেশি দিন সময় নেই। তারপর আপনি যেটা বলছেন যে জোর করে যারা দখল করে আছে তাদেরকে হটানোর কাজ চলছে, কিন্তু তারা জোর করে কিভাবে দখল করে আছে? যখন একটা তারা তো নির্বাচিত হয়েছেন, যতক্ষণ না আবার নির্বাচন হয় ততক্ষণ তারাই ক্ষমতায় থাকবেন। এখন মানে এই যে অভিযোগগুলো আসছে সেগুলো কি আপনাদের প্রশাসন মানে এডিসি প্রশাসন কি খতিয়ে দেখবে যে কেউ কোথাও এই ধরনের কোনো অনিয়ম কিছু করছে কিনা? আমরা এইগুলি বন্ধ করার জন্য আমরা চাই তাড়াতাড়ি ইলেকশন হোক, সুস্থ ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েত পরিচালিত হোক। তার জন্য আমরা গত 2 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পর এখন ইলেকশন হবে। আমরা কেউ জোরপূর্বক গ্রাম পঞ্চায়েত শাসন হোক এটা চাই না। সুস্থভাবে নির্বাচিত হয়ে যারা জিতবেন তারাই পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার হোক এবং একটা গ্রামকে সুস্থভাবে পরিচালনা করে, এটা আমাদের চাওয়া আশা। ওকে, এখন মানুষ আপনাদের বিশাল ম্যান্ডেট দিয়েছে 2026-এ, 1800-র মধ্যে 24টি আসন আপনাদের দখলে, কিন্তু এবার কাজ দেখানোর পালা। আগামী 5 বছর এডিসি প্রশাসনে মথার পরিকল্পনা নিয়ে জনমনে এখন থেকে কিন্তু নানান প্রশ্ন কি দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সড়ক যোগাযোগ না অন্য কিছু, মানে কোন বিষয়কে গুরুত্ব দেবেন আগে আপনারা এবং কি পরিকল্পনা নিয়েছেন? আমাদের ফার্স্ট আছে এডুকেশন এবং হেলথ, তারপরে রাস্তাঘাট, ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, এগুলি এই 4টা নিয়ে চলবে এবং বাকি কিছু থাকবে, কিন্তু আমাদের কাছে যে বাজেট আছে এটা দিয়ে এটা করা সম্ভব না। আমাদের কাছে মাত্র 2টা হসপিটাল আছে, 2-3টা হসপিটাল আছে, খমুলঙ্গে বড় হসপিটাল, বাকি ছোট 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 হসপিটাল, কিন্তু এগুলোকে আপগ্রেডেশন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য অনেক চেষ্টা হচ্ছে এবং করতেছে। এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করার জন্য এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটার সঙ্গে কিভাবে মিলিয়ে চলা যায় এটার জন্য এখন আমাদের যে এডুকেশন ইএম উনিও একজন রিটায়ার্ড আইএস, তা আমাদের প্রচেষ্টা থাকবে এবং বেস্ট এফোর্ট থাকবে এডুকেশনকে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য। এখন বলা হয় যে এডিসিতে বহু স্কুল, প্রায় 300-350-এর উপর স্কুল এমন আছে যেখানে একজন শিক্ষক দিয়ে নাকি গোটা স্কুল চলছে। তো সেই জায়গাকে নতুন করে নিয়োগ করার মানে কোন ধরনের পরিকল্পনা আপনারা নেবেন, বা আপনাদের যে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের মিটিং চলছে, মিটিং করা হচ্ছে, বিভিন্ন সেক্টরকে নিয়ে মিটিং করা হচ্ছে, তো নতুন করে নিয়োগের কোন ধরনের পরিকল্পনা আপনাদের আছে এই মুহূর্তে? অবশ্যই চেষ্টা তো হচ্ছে, চেষ্টা চালাচ্ছে। এডুকেশন সিস্টেমে কিভাবে ইমপ্রুভ করা যায় এটা এখন চলছে, এবং কোন কোন জায়গাতে কি ঘাটতি আছে, কিভাবে সলিউশন করা যায়, ঘাটতি দেখার পর সলিউশনটা কিভাবে করা যায় এটা হবে। তারপর নিয়োগ তো করতেই হবে, কারণ কেবিটি টিচার আমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2000-2005-এর মধ্যে, যেটা ফার্স্ট আইপিএফ আসছিল তখন মাত্র লাস্ট 400 টিচার হয়েছে, তারপর আর কোনো রিক্রুটমেন্ট করা হয়নি সিপিএম এর গত 5 থেকে 20 মানে 15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। রিক্রুটমেন্ট করতে হবে, বেস্ট এডুকেশন সিস্টেম করার জন্য বেস্ট টিচার নিয়োগ করতে হবে, অবশ্যই করতে হবে, এবং কি কি ঘাটতি আছে এদেরকে কিভাবে ওভারকাম করা যায় এগুলি এখন রিসার্চ চলছে, রিসার্চের পরে আউটকাম কি করা যাবে এটা হবে।
পাহাড়ের মানুষের প্রত্যাশা তো প্রচুর, কারণ অনেক প্রত্যাশা এবং মাথার উপর। আপনারা বলছেন যে দাবি আদায়ের জন্য অধিকারের লড়াই আপনাদের, কিন্তু মানুষ আপনাদের ম্যান্ডেট দিয়েছেন, নিশ্চয়ই মানুষের একটা প্রত্যাশাও আছে যে অনেক তাদের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো যেটা আপনারা পূরণ করবেন। তো এই সাফল্য কি মানে আপনাদের যে এই যে বিরাট জয়ের সাফল্য, এটাকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আপনারা, যে মানুষ তো ভোট তো দিয়েছে, এবার তো মানুষের চাহিদাও পূরণ করতে হবে আপনাদের? অবশ্যই এটা ভেরি বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য, দুইবার আমাদেরকে দিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জকে কিভাবে করা যায়, তা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যে চুক্তি এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় যত তাড়াতাড়ি সম্ভব, এটা নাম্বার 1 থাকবে। এটা বাস্তব না হওয়া পর্যন্ত আমাদের কাছে যে বাজেট আছে, আপনারা দেখছেন যে 600-700 কোটি টাকা দিয়ে এডিসি স্টেট গভর্নমেন্টের যে 30,000 কোটি বা 32,000 কোটি, তার মধ্যে আমরা 600-700 কোটি দিয়ে কোনোভাবে ডেভেলপ করা সম্ভব হবে না। তার জন্য আমাদের বাজেট বাড়ানোর ডাইরেক্ট ফান্ড যে সিস্টেম আছে, এটাকে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই যে চ্যালেঞ্জ এগুলোকে আমরা সলভ করতে পারবো না। তাই আমাদের প্রায়োরিটি থাকবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে চুক্তি আছে আমাদের দাবি পাওয়ার জন্য, আমরা তার জন্য আমরা যে কোনো কাজ করার জন্য প্রস্তুত, মানে বিজেপির সঙ্গে তার জন্য আমরা আটাটে আছি। দরকার যদি পড়ে তাহলে আমরা বিপক্ষ থাকতে হবে, কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য হবে যে ত্রিপুরাসাদের দাবি। মানে আপনি বলছেন দাবি, আবার যদি দাবি না মানা হয় তাহলে আবার আপনার সরকার থেকে বেরিয়ে আসবেন আপনারা? অবশ্যই। ওকে, আমরা এই যে সরকার থেকে বেরিয়ে আসার কথা তো আমরা প্রায় সময় শুনি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ডাইরেক্ট ফান্ডিং এর কথা বলছেন, সেটা বাস্তবে কার্যকর করতে গেলে কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো লিখিত আশ্বাস বা নীতিগত সমর্থন কি আপনারা পেয়েছেন? না, অবশ্যই। দেখেন, যে যে ত্রিপাঠী চুক্তি হয়েছে এখানে ইকোনমিকের রাইট, পলিটিক্যাল রাইট, কালচারাল সবকিছু আছে। তো এগুলি পাইলে আমাদের যে দাবিগুলি অলমোস্ট পেয়ে যাবে, অলমোস্ট, মানে সবকিছু না পাইলেও। তা আমাদের এই দাবি পাওয়ার জন্য আমরা সরকারের সঙ্গে বারবার টক, মহারাজের নেতৃত্বে বারবার টক হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। আমরা আশা, তারা যে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা মানতে বাধ্য, মানে মানতেছি, রেসপেক্ট করতেছি। তারপরে যদি না দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট ফান্ডিং এর তো অন্য কোনো রাজ্যেও, অন্য কোনো এডিসি তো ডাইরেক্ট ফান্ডিং এর কোনো উদাহরণ নেই। যদি আসাম সহ অন্য কোনো রাজ্যে এই মডেল না থাকে, তাহলে আপনারা কিভাবে নতুন আইন মানে কাঠামোতে এই প্রস্তাব করছেন? আমরা যেটা আছে ডাইরেক্ট ফান্ডিং না হলেও আমাদের এখন যদি না থাকে, যেটা আমাদের হলো এডিসির বাজেট বাড়ানো, কমসে কম 20% বা স্টেট গভর্নমেন্ট যে বাজেট আছে তার 20% তো করতে হবে না? তো বাজেট, এডিসির বাজেট না বাড়ালে এই যে টাকা দিয়ে, এই যে বাজেট দিয়ে কোনো মতেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে না। তাই আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আমাদের বাজেটটা বাড়াতে হবে, প্রেসার দিতে হবে সরকারকে, আমাদের দাবি করতে হবে। তার জন্য আমরা বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে টক করতে বাধ্য হই, এবং এই রাজ্য সরকার আমরা বলার পরও তারা 1%, 2% বাড়ানো। গত বছর 600 কোটি, এবার 900 কোটি হয়েছে, এমন কিছু ফারাক নেই। ওকে, সুনীলবাবু, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। বিগত 5 বছর বা আগামী দিনেও শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থানের নির্দিষ্ট কি কি উন্নতি হয়েছে, বা আপনি যেটা শুরুতে বলছিলেন যে অনেক কাজ করেছেন আপনারা, তার ডেটা সহ আপনারা মানুষের কাছে কি প্রকাশ করবেন, বা আগামী 5 বছরে যে কাজগুলো করবেন আপনারা, যে এই কাজ করেছেন শিক্ষায় বা কর্মসংস্থানে বা স্বাস্থ্যে বা সড়ক যোগাযোগে, সেগুলোর খতিয়ান কি মানুষের সামনে আপনারা তুলে ধরবেন? অবশ্যই তোলা হবে, অবশ্যই তুলে ধরা হবে। 21-এর আগে যে অবস্থা আসলে 21-এর পরে কি ইমপ্রুভ হয়েছে তুলনাটা করতে হবে, পাবলিকের কাছে এটা খাটিয়ে দেওয়া হবে। একটা ব্রিক সোলিং এডিসির আন্ডারের মধ্যে কি করা যায়, এডিসির আন্ডারে তো রুট করা যায় না। ব্রিক সোলিং বিভিন্ন রাস্তার মধ্যে, বাড়ি, গ্রামের, পাহাড়ের মধ্যে যে ব্রিক সোলিং, আগে যে কাঁচা রাস্তা আসলে এটা করা হয়েছে, ব্রিক সোলিং করা হয়েছে, হসপিটালকে আপগ্রেডেশন করা হয়েছে, স্কুলকে আপগ্রেডেশন করা হয়েছে, এগুলি সব দেওয়া হবে। আপনি দেখবেন যে 21 পর্যন্ত কি ছিল এবং 21-এর পরে এডিসির ইম্পর্টেন্সটা কত বৃদ্ধি পেয়েছে, এগুলি সবাই মানুষ জানবে। ওকে, একটা শেষ প্রশ্ন, যেটা এই প্রশ্নটা অবশ্যই করতেই হয় আপনাদের এই মুহূর্তে, কারণ রাজ্যে অনেক বিশেষজ্ঞরা বা রাজনৈতিক মহল বলছে যে রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এখন আপনারা কি মনে করেন, রাজ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে আপনারা কি ধরনের ভূমিকা নেবেন? ত্রিপুরা কি ধরনের ভূমিকা নেবে?
দেখুন, এই যে বিভাজন যে যারা বলে, যারা এই কথা বলে তারাই বিভাজনের চেষ্টা করছে। ত্রিপুরা কোনোদিন বিভাজনের রাজনীতি করেনি। নিজের অধিকার চাওয়া, ত্রিপুরার সাথে অধিকার চাওয়া বা বিভিন্ন অধিকার চাওয়া, এটা কারো অধিকার ক্ষুণ্ণ করার না। আমি তো কারো অধিকার ছিনিয়ে নেওয়া না। আপনার অধিকার থাকবে, কিন্তু আমি যেটা পাইছি না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাইছি না, তার কাছ থেকে আমরা সেই আমাদের অধিকার পাওয়ার, এটা কারো কোনো চিন্তার বিষয় না, কারো ক্ষতি হওয়ার কারণ না। এগুলি ভুল বোঝানো হয়েছে। আর ত্রিপুরা মথার কোনো দিন বিভাজন রাজনীতি করে না। আমরা অধিকার চাওয়াকে মানুষের ভুল বুঝিয়ে বিভাজন সৃষ্টি করতে চাইছি। কিন্তু এই কথা না যে আরেকজনের অধিকার ছিনিয়ে আমার অধিকার নেওয়া না। আপনার অধিকার থাকবে, কিন্তু আমি যেটা পাইছি না এই অধিকারকে আমরা চাইতেছি, এটাই মানুষকে বুঝতে হবে। আর ত্রিপুরা মথার এখানে মধ্যে কোনো পাহাড়ে বাঙালি কিচ্ছু নাই, এখানে সবাই আছে। বিভিন্ন আমাদের মঠার মধ্যে সবাই আছে, যারা ভালো এই আমাদের যে দাবিগুলি ভালোভাবে বুঝে তারা এসেছে। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা এদেরকে মিস ইউজ করতেছে। আমি একটা কথা পরিষ্কার করতে চাই, আমাদের ত্রিপুরার সাথে অধিকার চাওয়া মানে কারো কোনো কমিউনিটির অধিকার ছিনিয়ে নেওয়া না। এইগুলিকে ভুল বুঝিয়ে বিভাজন সৃষ্টি করতে চেয়েছে একটা দল। ওকে, অসংখ্য ধন্যবাদ সুনীল বাবু সঙ্গে থাকার জন্য। আজ গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন, আলোকপাত করলেন, ত্রিপুরা মথার স্ট্যান্ড বা অবস্থান আপনি আমাদের বোঝালেন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, ত্রিপুরা মথার এই জয় যেমন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি আগামীর বহু চ্যালেঞ্জে ভরা পথের কিন্তু ইঙ্গিত। পাহাড়ের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে হবে দলকে। ইতিহাস বলছে আমাদের দেশে ক্ষমতার অলিন্দে হারিয়ে গেছে বহু আঞ্চলিক দল, তবে জনজাতিদের দীর্ঘদিনের বঞ্চনার আর্তনাদ রয়ে গেছে। কি করবে ত্রিপুরা মথা, তার উত্তর দেবে কেবল সময়। সঙ্গে থাকুন, আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।